বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তৃতীয় শহীদ আইয়ুব আলী শাহাদাতের ঘটনা। পদ্মা বিভূত হযরত শাহ মাহরুম রহমতুল্লাহ আলাইহি এর পূর্ণ স্মৃতি বিজড়িত উত্তরবঙ্গের রাজশাহীর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি। এই শহরে অনুকূল পরিবেশের দরুন বেশ কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে রাজশাহী সরকারি কলেজ অন্যতম। জীবনে বড় হওয়ার এক পরম স্পৃহা নিয়ে রাজশাহী কলেজে ভর্তি হন মেধাবী ছাত্র আইয়ুব আলী। কিন্তু বড় হয়ে আলো ফুটানোর আগেই বাতিলের হামলায় নিভে যায় তার জীবন প্রদীপ। শহীদ আইয়ুব আলীর জন্ম ও বংশ পরিচয়। শহীদ আইয়ুব আলী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার ডাউকি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ তাইজউদ্দিন। 8 ভাই বোনের মধ্যে আইয়ুব আলী ছিলেন সবার বড়। শিক্ষা জীবন। শহীদ আইয়ুব আলীর শিক্ষা জীবন শুরু হয় বাদে মাজু স্কুলে। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। প্রাইমারি শিক্ষা শেষ করে তাকে আলমডাঙ্গা পাইলট হাই স্কুলে ভর্তি করা হয়। এখানে 10ম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। এসএসসি পরীক্ষার সময় অসুখ থাকার দরুন 2য় বিভাগে উত্তীর্ণ হন তিনি। এসএসসি পাশ করার পর তিনি আলমডাঙ্গা ডিগ্রি কলেজে ভর্তি হন। এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় 2য় বিভাগে পাশ করেন। অতঃপর রাজশাহী কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন। শাহাদাতের সময় তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন। ব্যক্তি জীবনে শহীদ আইয়ুব আলী। ছোট কাল থেকেই আইয়ুব আলী ছিলেন অত্যন্ত সৎ ও অমায়িক। ছোটবেলার একটি ঘটনা। আইয়ুব আলীর বয়স তখন মাত্র 2.5 বছর। মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন নানার বাড়ি। বায়না ধরেছিলেন আখ খাবেন। উপেক্ষা করতে পারলেন না মা। দেখিয়ে দিলেন তার নানার আখ ক্ষেত। জমির কাছেই তার ছোট নানা বসা ছিলেন। আইয়ুব আলী আখ নিয়ে বাড়ি ফিরলেন, কিন্তু আখ নিতে গিয়ে যা ঘটল তার বর্ণনা করে তার নানা। ও আইয়ুবের মা, তোমার আইয়ুব আখ আনতে মাঠে গেছে। আমি ওকে আখ দিতেই সে বলল আমি আমার নানার জমির আখ নেব। বাধ্য হয়ে ভাইয়ের জমি থেকে আখ দিলাম। আনুগত্যশীল আইয়ুব কেন খাবে পরের জমির আখ? মনে হয় শহীদেরা এমনই নিষ্পাপ থাকে প্রভুর তত্ত্বাবধানে। শহীদ জননী তার শাহাদাতের পর স্মৃতিচারণ করে বলেন, সেই শাসনের পর থেকেই আইয়ুব কেন তার কোনো ভাই আজ পর্যন্ত পরের জিনিস না বলে স্পর্শ করা শেখেননি। সংগঠনে আগমন। ছোট্টবেলা থেকেই আইয়ুব আলী ছিলেন অত্যন্ত ধর্মভীরু। 6ষ্ঠ শ্রেণী থেকেই তিনি নিয়মিত নামাজ পড়তেন। আলমডাঙ্গা ডিগ্রি কলেজে অধ্যয়নকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পতাকা তুলে আসেন। সংগঠনে যোগ দেওয়ার পর থেকেই তিনি নিয়মিত কুরআন হাদিস অধ্যয়ন করতেন। ছাত্রদের ইসলামী আন্দোলনের দাওয়াত দিতেন। পরিবার ইসলামী আন্দোলনের অনুকূলে না থাকলেও শহীদ আইয়ুব আলী ইসলামী আদর্শের একনিষ্ঠ অনুসারী হিসেবে নিজেকে গড়ে তোলেন। ইসলামী আন্দোলনের প্রত্যেকটি কাজ তিনি একাগ্রচিত্তে পালন করার চেষ্টা করতেন। শাহাদাতকালে তিনি সংগঠনের সাথী ছিলেন। শাহাদাতের ইচ্ছা পোষণ। শহীদ আইয়ুব আলী ইসলামী আন্দোলনের কাজে নিজেকে যখন সম্পৃক্ত করেছেন, তখনও তার পরিবার নামাজ কালাম ঠিকমতো পড়তেন না। একদিন পাশের বাড়ির মকবুল হোসেন মুন্সি তার পিতাকে এসে বলল, আইয়ুব যে পথে নেমেছে তাতে ওকে ঠেকিয়ে না রাখতে পারলে তো মুশকিল, কারণ চারদিকে বিরোধিতা। এরই প্রেক্ষিতে আইয়ুবের পিতা ছেলেকে ডেকে বললেন, তুমি তো এ পথে নেমেছ, কিন্তু কবে যে তোমাকে মেরে ফেলে? তখন আইয়ুব বললেন, আল্লাহর পথে এসে মরাও ভালো। আপনি লেখাপড়া শেখাতে পারেন, কিন্তু মৃত্যু তো ঠেকাতে পারেন না। অন্য একদিন শহীদ আইয়ুব আলী তার পিতাকে বলেছিলেন, মানুষের মতো মানুষ হয়ে আমাদের দুনিয়া থেকে যাওয়া উচিত। তার কথা শুনে পিতা বললেন, আমরা তো মানুষই, আবার কিরকম মানুষ হতে বলছো? পিতার কথা শুনে তিনি বলেছিলেন,
যে মানুষ মারা গেলে সবাই কাঁদে আর সে হাসে। শাহাদাতের প্রেক্ষাপট: 11 মার্চ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের নবাগত সংবর্ধনা অনুষ্ঠান। আগের দিন ছিল 10 মার্চ, বুধবার। সেদিন থেকেই শিবিরের কর্মসূচিকে বানচাল করার হীন ষড়যন্ত্র শুরু করেছিল রক্তপিপাসু হায়েনারা। ইসলামী শক্তি শিবিরকে কখনো সহ্য করতে পারেনি বাতিলপন্থীরা। ওই দিনই 11 মার্চ সকাল থেকেই নবাগত সংবর্ধনা অনুষ্ঠানের জন্য জোর প্রস্তুতি চলছিল। আর এ অনুষ্ঠান স্থলের অদূরেই শহীদ মিনারে লক্ষ্য করা গেল একটি জমায়েত, যাদের হাতে ছিল লাঠি সুতা, রামদা, বল্লম, হগিস্টিক ও রড। শিবিরের কর্মসূচিকে বানচাল করার হীন ষড়যন্ত্রে পূর্ব পরিকল্পিতভাবে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ চচু, ছাত্রলীগ মুহা, বিপ্লবী ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য তথাকথিত সংগ্রাম পরিষদ গঠন করে এক সমাবেশের আয়োজন করে। ছাত্র ইউনিয়নের নেতৃত্বে তারা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে বারবার গোলযোগ বাঁধাতে চেষ্টা করে। প্রতিবারই শিবির কর্মীরা তাদের প্রচেষ্টা ব্যক্ত করে দেন। ইতিমধ্যে বাইরে থেকে তারা কয়েকটি বাস বোঝাই করে 500-600 সশস্ত্র গুন্ডা এনে সংবর্ধনা স্থল চারদিক থেকে ঘিরে ফেলে। তাদের হাতে ছিল রামদা, বুজালি, সুরা, বল্লম, হগিস্টিক ও লোহার রড। হিংস্র হায়েনারা অতর্কিত ঝাঁপিয়ে পড়ে শিবির কর্মীদের উপর। আদিম উন্মত্ততায় শিবির কর্মীদের নির্মমভাবে ছুরি, বল্লম, রামদা, বুজালির আঘাতে ক্ষতবিক্ষত করে। শুরু হয় তাদের উপর ইট পাথরের বৃষ্টি বর্ষণ। আত্মরক্ষার জন্য শিবির কর্মীরা এদিক সেদিক ছুটতে থাকেন, কিন্তু পৈশাচিক উন্মাত্ততায় মেতে ওঠা নরঘাতকরা তাতেও নিরস্ত না হয়ে পিছু দাওয়া করে নির্দয়ভাবে প্রহার করতে থাকে শিবির কর্মীদেরকে। আত্মরক্ষার জন্য অনেকে বিএনসিসিএল অফিসে ঢুকে, কিন্তু সেখানেও তারা বাঁচতে পারেনি। কিছু শিক্ষক তাদেরকে দেখিয়ে দেয়, জোর করে দরজা ভেঙে ঢুকে পড়ে সশস্ত্র ঘাতকরা। বন্ধ ঘরের মধ্যে নিরস্ত্র কর্মীদেরকে বেধড় পেটানো ও ছুরিকাঘাত করা হয়। ইটের উপর রেখে ইটের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হয় শিবির কর্মীদের মাথা। আহত হয় অর্ধশতাধিক শিবির কর্মী। নির্বাক প্রশাসনের অনুমতির অভাবে দায়িত্বরত থাকা সত্ত্বেও বাধা দেয়নি পুলিশ। সকাল 11টায় সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আইয়ুব, সাব্বির, মামুন সহ আহত শিবির কর্মীদের। বিশ্ববিদ্যালয় থেকে অচেতন অবস্থায় নিয়ে আসা আইয়ুব আলীর মুখ হগিস্টিক আর রডের আঘাতে ফুলে এমন হয়ে গেল যে তাকে চেনাই যাচ্ছিল না। তার পেটেও ছিল ছুরিকাঘাত। শুক্রবার বিকেলে পুত্রের আহত হওয়ার সংবাদ শুনে কুষ্টিয়ার আলমডাঙ্গা থেকে ছুটে এলেন তার পিতা আইজউদ্দিন। আইয়ুবের অবস্থা থেকে ডুবে কেঁদে উঠলেন তিনি। অনেক কষ্টে তাকে সরিয়ে নেওয়া হলো। শোকাহত পিতার কণ্ঠে চিৎকার, কি অপরাধ করেছিল আমার ছেলে? আমি ওর মাকে গিয়ে কি বলবো? ওর মা তো এ খবর শুনে বাঁচবে না। রাত 10টা 40 হাসপাতাল থেকে ঘোষণা এলো আইয়ুব শাহাদাত বরণ করেছে। তার পিতা আইজউদ্দিন তখন শহরের অন্য প্রান্তে। তাকে ঘিরে রাখা লোকদের কাছে জানতে চাচ্ছিলেন তার ছেলের আঘাত খুব বেশি কিনা। তখনও তিনি জানেন না তার বড় ছেলে আইয়ুব আলী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। পা বাড়িয়েছেন বেহেশতের পথে, পান করেছেন শাহাদাতের অমীয় সুধা। শাহাদাতের পর শহীদদের মাতা পিতার প্রতিক্রিয়া। মেডিকেল কলেজ হাসপাতালে এসে শহীদ আইয়ুবের অবস্থা দেখে দুঃখে কেঁদে ফেললেন তার পিতা। শোকাহত পিতার কণ্ঠে চিৎকার উঠল, কি অপরাধ ছিল আমার ছেলের? আমি ওর মাকে গিয়ে কি বলবো? ওর মা তো এ খবর শুনে বাঁচবে না। প্রধান শিক্ষকের দৃষ্টিতে আইয়ুব। তার স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাম্মেল হক বললেন,
আইয়ুব ছিল খুবই মেধাবী ও বিনম্র ছাত্র। সে সকলের সাথে ভালো ব্যবহার করত। আমার সকল ছাত্রকে যদি একটি গোলাপের বাগানের সাথে তুলনা করা হয়, তবে সে বাগানের সেরা গোলাপটি ছিল আইয়ুব আলী। বিভিন্ন মহলের প্রতিক্রিয়া। 13 তারিখ পত্রিকায় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রায় সব কটি রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও বুদ্ধিজীবী মহল বিবৃতি দিয়েছিলেন। সম্পাদকীয় লেখা হলো নারকীয় হত্যাকাণ্ডের ভয়াবহতা উল্লেখ করে। প্রতিবাদ সভায় সর্বত্র হত্যাকাণ্ডের জন্য বিশেষভাবে দায়ী রাবির মিছিল অপসারণ ও যারা এ নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বর্বর পৈশাচিকতার পরিচয় দিয়েছে তাদের শাস্তির দাবি উঠল খুনিদের ফাঁসি চাই। দায়সারা ঘুষের একটি শাস্তি হয়েছিল বটে, কিন্তু আদালতে সেই শাস্তি আর কার্যকর হয়নি। চেতনায় চির অম্লান শহীদ আইয়ুব আলী। প্রতি বছর ফিরে আসে 11 মার্চ। সেই সাথে ফিরে আসে আইয়ুব আলীর শাহাদাতের কথা। দেশের তৌহিদি জনতার মনের পর্দায় বেসে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রক্তে রঞ্জিত মতিহার চত্বর। কাফেলার সৈনিকগণ এ শাহাদাত থেকে শিক্ষা নেই সামনে এগিয়ে যাওয়ার, থমকে না দাঁড়ানোর। শহীদদের রক্ত রঞ্জিত পথ ধরেই এগিয়ে যাবে এ শহীদি কাফেলা। এটাই হোক আমাদের প্রত্যাশা। এক নজরে শহীদ আইয়ুব আলী। পুরো নাম শহীদ আইয়ুব আলী। পিতা আইজুদ্দিন মুন্সি, মাতা পরিজন্নেসা বিবি। জন্ম তারিখ নভেম্বর 30। ভাই বোন 4 ভাই 4 বোন। স্থায়ী ঠিকানা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা। সাংগঠনিক মান 7। সর্বশেষ পড়ালেখা উদ্ভিদ বিজ্ঞান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শাহাদাতের স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়।